ব্রিক্স। এই শব্দটা শুনলেই আজকের দিনে পশ্চিমাদের মাথা থেকে দরদর করে ঘাম ঝরতে শুরু করে। ইভেন এই যে ট্রাম্প ভারত, চীন এবং ব্রাজিলের উপরে প্রচুর পরিমাণে শুল্ক চাপিয়েছে, তার পেছনেও আসল উদ্দেশ্য এই ব্রিক্সকে ধ্বংস করে দেওয়া। আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের অক্টোবরে ভ্লাদিমির পুতিন বিশ্বের সামনে তুলে ধরেন ব্রিক্স কারেন্সি, আর বলা হচ্ছে এই ব্রিক্স কারেন্সি হবে ডলারের পতনের কারণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্রিক্স আসলে কি? কেন আজকের দিনে ব্রিক্সকে ভয় পাচ্ছে আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব? আর সামরিক দিক থেকেও ব্রিক্স কতটা পাওয়ারফুল? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে ব্রিক্স নিয়ে, যা আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে চলেছে। তো চলুন শুরু করা যাক। ট্রেডিং করার জন্য এখন অনেক প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু নতুন ট্রেডাররা যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ থাকে যে কোন প্ল্যাটফর্ম সব থেকে বেশি বিশ্বস্ত। তো আমি ট্রেড করি পকেট ব্রোকারে। দেখুন, এখনই এআই আমাকে একটা সিগন্যাল দিল আর আমি ট্রেডটা নিলাম, দেখলেন প্রফিট হলো। এই অ্যাপটার নাম হচ্ছে পকেট ব্রোকার। এটা একটা গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা গত 8 বছরেরও বেশি সময় ধরে ইন্ডিয়ায় কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আছে এআই ট্রেডিং, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো মার্কেট অ্যানালাইসিস করে দেখে যে দাম উপরে যাবে না নিচে। আমাকে শুধু বলে দেয় যে আমাকে কখন ট্রেডটাকে ওপেন করতে হবে আর কখন ক্লোজ করতে হবে। আমি শুধুমাত্র ওই সিগন্যালটাকেই ফলো করি, ব্যাস। আর উইথড্রল দেখুন, আমি এখানে এখনই ইনস্ট্যান্ট উইথড্রল দিয়েছি, দেখলেন তো টাকা একদম এসে গেল। আর পকেট ব্রোকার শুধুমাত্র ট্রেড না, আছে একটা বোনাস এবং অ্যাচিভমেন্ট সিস্টেম। আর আমি নিজে ব্যবহার করে একটা ফিচার, সেটা হচ্ছে ট্রেড প্রোটেকশন। মানে ধরুন কোনো ট্রেড নেগেটিভ যেতে শুরু করলো, আর আপনি যদি এই অপশনটা অন করে দেন তাহলে আপনি 1 টাকাও হারবেন না। মানে আপনি চাইলে রিস্ক ছাড়া ট্রেড করতে পারবেন। আর আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি লেভেল এবং বেনিফিট আনলক হবে। আর আমি এই মুহূর্তে একজন লেভেল 5 ট্রেডার। আর একটু পরে আমি এমন একটা বোনাস আনলক করব যেটা আমার প্রফিট ডবল করে দেবে। তাই আপনিও যদি ট্রেড করে মিনিমাল রিস্কে আয় করতে চান তাহলে পকেট ব্রোকার ট্রাই করে দেখুন। আর আমার লিঙ্ক দিয়ে রেজিস্টার করুন, ব্যবহার করুন আমার প্রোমো কোড HOPE11, আর আপনি পেয়ে যাবেন ডবল বোনাস। মানে 1000 টাকা ডিপোজিট করলে আপনি পেয়ে যাবেন 2000 টাকা। আর অবশ্যই নিজে যাচাই করে তারপর ব্যবহার করুন। এই পুরো ব্যাপারটাকে বুঝতে গেলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে ব্রিক্স আসলে কি। ব্রিক্স হচ্ছে একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যার মধ্যে মেইনলি রয়েছে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও সাউথ আফ্রিকা। শুরুর দিকে ব্রিক্স যখন তৈরি হয়েছিল তখন এই 5টা দেশই ছিল। পরবর্তীকালে 2017 সালে ব্রিক্স সামিটে চীন একটা নতুন থিওরি নিয়ে আসে, যার নাম ছিল ব্রিক্স প্লাস। এই ব্রিক্স প্লাসে মেইন 5টা দেশ ছাড়াও আরও নতুন নতুন দেশকে যুক্ত করার প্রস্তাব রাখা হয়। আর এরপরেই ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউনাইটেড আরব এমিরেটস, ইন্দোনেশিয়া এই দেশগুলো ব্রিক্সের সাথে যোগ দিয়েছে। আর বর্তমানে ব্রিক্সের ভেতরে 10টি দেশ রয়েছে। এবার এই যে শুরুর দিকে আপনাদেরকে বলছিলাম যে আজকের দিনে ব্রিক্স পশ্চিমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জানলে আশ্চর্য হবেন এই যে ব্রিক্সের আইডিয়াটা, সেটা কিন্তু এসেছিল একজন পশ্চিমা অর্থনীতিবিদের হাত ধরেই। 2001 সালে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ জেমস ও'নেইল একটা রিপোর্ট পাবলিশ করেছিলেন। তিনি সেই রিপোর্টে বলেছিলেন যে ভবিষ্যতে ব্রাজিল, চায়না, ভারত আর রাশিয়া এই বিশ্ব অর্থনীতির কেন্দ্র হয়ে উঠবে। আর এই রিপোর্টে তিনি 4টি দেশের প্রথম অক্ষরকে একজোট করে এই গ্রুপটাকে নাম দিয়েছিলেন ব্রিক। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই অর্থনীতিবিদ জেমস ও'নেইল হঠাৎ করে তিনি কেন বললেন যে ভবিষ্যতে এই 4টি দেশের মধ্যেই বিশ্বের অর্থনীতি কেন্দ্রীভূত হবে। আপনি যদি গত 30 বা 40 বছরের ডেটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই 4টি দেশের অর্থনীতি গত 30 থেকে 40 বছরের মধ্যে ভীষণই দ্রুত হারে বেড়েছে। আর এই যে গ্রোথ রেট, এটা কিন্তু G7 কান্ট্রিগুলোর থেকেও অনেক বেশি। আমি এই বিষয়ে ভিডিওতে আরো পরে ডিটেলসে বুঝিয়ে বলবো। তো ব্রিকের এই আইডিয়াটা সামনে আসার পরেই 2006 সালে এই 4টি দেশের ফরেন মিনিস্টাররা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একসাথে একটা মিটিং করেন এবং এখান থেকেই অফিসিয়ালি ব্রিকের যাত্রা শুরু হয়। এরপর 2009 সালে ব্রিকের প্রথম সামিট হয়, আর 2010 সালে এই ব্রিকের সাথে একটা এস যুক্ত করে দেওয়া হয়, যেটা হচ্ছে সাউথ আফ্রিকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রিক্স আসলে কি। তো চলুন এবার দেখে নেওয়া যায় যে ব্রিক্স কতটা পাওয়ারফুল। আপনি যদি বিশ্বের জনসংখ্যার ম্যাপ এবং ব্রিক্স কান্ট্রিগুলোর ম্যাপ পাশাপাশি রাখেন তাহলে দেখতে পাবেন যে ব্রিক্স দেশগুলোতেই বিশ্বের বেশিরভাগ জনগণ বসবাস করে। বলতে পারেন ওয়ার্ল্ডের মোট জনসংখ্যার 42%, প্রায় অর্ধেক জনসংখ্যা ব্রিক্স কান্ট্রিগুলোতে বসবাস করে, যেটা ব্রিক্সের ভেতরেই একটা হিউজ বিজনেস মার্কেট তৈরি করেছে।
আর আপনারা নিশ্চয়ই জানবেন যে জনসংখ্যা যেখানে বেশি হয় সেখানে কনজাম্পশন বা চাহিদাও বেশি থাকে, ফলে অর্থনীতির দিক থেকেও ব্রিক্সের পোটেনশিয়াল কিন্তু অনেক হাই। 2025 সালের একটা রিপোর্ট অনুযায়ী ব্রিক্স দেশগুলোর টোটাল জিডিপি প্রায় $30 ট্রিলিয়ন। এবার এই সংখ্যাকে যদি আমরা পশ্চিমাদের G7 এর সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবেন G7 কান্ট্রিগুলোর মোট জিডিপি $45 ট্রিলিয়ন। অর্থাৎ ব্রিক্স ও G7 কান্ট্রিগুলোর জিডিপির কিন্তু পার্থক্য খুব বেশি নয়। আর এখানে কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে G7 কান্ট্রিগুলো কিন্তু অলরেডি ডেভেলপড, তাদের মার্কেট কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে এবং তাদের গ্রোথ রেট এখন অনেকটাই স্লো হয়ে গেছে। কিন্তু অন্যদিকে ব্রিক্স কান্ট্রিগুলো হচ্ছে ডেভেলপিং নেশন এবং তাদের ইকোনমি ফাস্টেস্ট গ্রোয়িং। ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে চীন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, ভারত ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি, ব্রাজিল আর রাশিয়া টপ 15-এর মধ্যেই রয়েছে। আর অন্যদিকে সাউথ আফ্রিকাকে বলা হয় গোটা আফ্রিকা মহাদেশের ইকোনমিক হাব। মানে ভবিষ্যতে যখন চীন, ভারত, রাশিয়া এবং সাউথ আফ্রিকা, ব্রাজিল এই দেশগুলো আরও ডেভেলপ হবে তখন তারা G7 কান্ট্রিগুলোকে অনেকটাই পেছনে ফেলে দেবে। ইভেন আপনি যদি PPP দেখেন অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি, তাহলে দেখতে পাবেন অলরেডি ব্রিক্স G7কে পেছনে ফেলে দিয়েছে। এবার এই ব্রিক্স দেশগুলোর কাছে যেমন প্রচুর পরিমাণে জনসংখ্যা রয়েছে, একটা শক্তিশালী ইকোনমি রয়েছে, ঠিক তেমনই কিন্তু এই দেশগুলোর কাছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদও রয়েছে। যেমন ধরুন রাশিয়া, যাকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সম্পদের রাজা। বিশ্বের মোট ন্যাচারাল গ্যাসের মধ্যে 25% রয়েছে রাশিয়ার কাছে। এছাড়া রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অয়েল এক্সপোর্টার কান্ট্রি। এছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণে কয়লা, লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম, ইউরেনিয়াম, সোনা, হিরে। আর বলা হয় পৃথিবীর মোট প্রাকৃতিক সম্পদের 20% রাশিয়ার কাছে রয়েছে। অন্যদিকে আপনি যদি ব্রাজিলকে দেখেন, এই দেশটা হচ্ছে কৃষি এবং খনিজের স্বর্গ। বলা হয় দক্ষিণ আমেরিকার সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে প্রচুর পরিমাণে আয়রন ওর, বক্সাইট এবং নায়োবিয়াম পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে সয়াবিন, কফি, চিনি এবং মাংস রপ্তানি করা হয়। আবার যদি আমাদের ভারতের কথা বলা হয়, ভারতে কিন্তু বহুমুখী সম্পদ রয়েছে এবং রয়েছে মানব শক্তি। কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, মাইকা, বক্সাইট এই ধরনের বিভিন্ন খনিজ পদার্থের বিশাল আকারে রিজার্ভ রয়েছে। আর ভারতের সবথেকে বড় সম্পদ হচ্ছে ভারতের জনসংখ্যা, যার ফলে ভারতের সস্তায় দক্ষ ওয়ার্কফোর্স তৈরি হয়েছে, যার ফলে ভারত ভবিষ্যতে বিশ্বের সার্ভিস সেক্টরের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। এরপরে রয়েছে চীন, যাদেরকে বলা হয় গ্লোবাল ফ্যাক্টরি। এছাড়া চীনের কাছে রয়েছে 60% রেয়ার আর্থ মিনারেলস, প্রচুর পরিমাণে খনিজ সম্পদ। আবার আপনি যদি দক্ষিণ আফ্রিকায় যান, তাহলে এই দেশটাকে বলা হয় ট্রেজার চেস্ট অব দ্য আর্থ, অর্থাৎ বিশ্বের রত্ন ভাণ্ডার। বিশ্বের সবথেকে বড় প্ল্যাটিনাম রিজার্ভ প্রায় 80% সাউথ আফ্রিকাতেই রয়েছে। এছাড়া রয়েছে বিশাল পরিমাণে সোনা, হিরে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। আর এই খনিজ রপ্তানিতেই দক্ষিণ আফ্রিকার অর্থনীতি নির্ভর করে আছে। এবার ব্রিক্স কান্ট্রিগুলোতে পরবর্তীকালে যে দেশগুলো যুক্ত হয়েছিল, যেমন ইরানের কাছে প্রচুর পরিমাণে তেলের ভাণ্ডার রয়েছে এবং বলা হয় বিশ্বের মোট অয়েল রিজার্ভের 12% রয়েছে ইরানের কাছে। তো আশা করি বুঝতেই পারছেন যে এই সব কটা দেশ যদি একজোট হয়ে যায় তাহলে এরা ঠিক কি করতে পারে। ব্রিক্স কান্ট্রিগুলোর কাছে এই যে হিউজ পরিমাণে ইকোনমিক এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, এগুলোর পাশাপাশি ব্রিক্স কান্ট্রিগুলো সামরিক দিক থেকেও ভীষণই শক্তিশালী। রাশিয়া, চীন, ভারত এই তিনটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ। আর আপনি যদি ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার ইন্ডেক্সকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন শুরুর 5টা দেশের মধ্যে 3টে দেশই রয়েছে ব্রিক্স নেশন। আর ভবিষ্যতে যদি ব্রিক্স আরও শক্তিশালী হয়, তাদের মধ্যে যদি জোট আরও বেড়ে যায়, তাহলে সামরিক দিক থেকেও এই ব্রিক্স কান্ট্রিগুলো পশ্চিমাদের দিকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারবে। আর ব্রিক্সের এই হিউজ পাওয়ারের জন্যই আজকের দিনে 25 থেকে 30টা দেশ ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য অ্যাপিল করেছে। আর এই সমস্ত কিছু একটা দেশকে আজকের দিনে চিন্তায় ফেলে দিয়েছে, আর সেটা হচ্ছে আমেরিকা। তো প্রশ্ন হচ্ছে এই ব্রিক্স কিভাবে আমেরিকার চিন্তার কারণ হয়ে উঠেছে। চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। এই মুহূর্তে ব্রিক্স দেশগুলো বিশ্বের মোট যে বাণিজ্য হয় তার 18%কে কন্ট্রোল করে, যেটা ভবিষ্যতে আরও বাড়তে চলেছে। আর এই বাড়তি ট্রেডের কথা মাথায় রেখেই 2014 সালে ব্রিক্স দেশগুলো নিজেদের একটা ব্যাংক তৈরি করেছে, যার নাম রেখেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। আর এই ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে চীনের সাংহাইতে। এই এনডিবি ব্যাংকের মূল উদ্দেশ্য হল ডেভেলপিং কান্ট্রিগুলোর বিভিন্ন প্রজেক্টে তাদেরকে লোন দেওয়া। আর এই লোন দেওয়ার সময় তারা ডলার ব্যবহার করবে না, বরং তারা ইউজ করবে লোকাল কারেন্সি। ইজিপ্ট, ইথিওপিয়ার মতো বিশ্বের অনেক দেশই এখন IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের লোনের বদলে এনডিবিকে ইম্পর্টেন্স দিচ্ছে।
যেটা ট্রাম্প আর তার গভর্নমেন্টের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেশগুলো হঠাৎ করে কেন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF ছেড়ে এনডিবিকে বেশি ভরসা করছে? দেখুন, এই মুহূর্তে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে দুটো সংস্থা কন্ট্রোল করে, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু সমস্যা হচ্ছে এই দুটো সংস্থাই মেইনলি ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত হয় পশ্চিমা বিশ্ব বা মূলত আমেরিকার হাত ধরে। বিশ্বের বিভিন্ন দেশকে IMF যখন ইকোনমিক ক্রাইসিসের মধ্যে লোন দেয়, তখন সেই দেশগুলোর উপরে তারা কঠিন শর্ত চাপিয়ে দেয়। এছাড়া ওই দেশগুলোকে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের পলিসিগুলোকে মেনে চলতে হয়। এতে আস্তে আস্তে ওই দেশগুলোর মধ্যে অস্থিরতা বাড়তে থাকে, কারণ আপনি যখনই IMF থেকে লোন নিতে যাবেন, আপনার দেশের সরকারি সংস্থাগুলোকে প্রাইভেট করে ফেলতে হবে। সরকারের তরফ থেকে জনগণকে যে সাবসিডি দেওয়া হয় সেগুলোকেও কমিয়ে দিতে হয়। এছাড়া IMF বা ওয়ার্ল্ড ব্যাংক যখন কোনো দেশকে লোন দেয়, তখন তারা সেই লোন দেয় ডলারের হিসাবে, অর্থাৎ সেই কান্ট্রিগুলো ডলার পাওয়ার পর নিজেদের কারেন্সিকে সেই ডলারের সাথে সোয়াপ করতে হয়। এতে সেই দেশগুলোর কারেন্সির ভ্যালুও অনেকটা কমে যায়। আর এই সমস্ত প্রবলেমকে সলভ করে ফেলেছে এনডিবি। কারণ এনডিবি যখন কোনো দেশকে লোন দেয়, তখন সেই দেশের লোকাল কারেন্সিতে তারা লোন দেয়, এবং এনডিবির লোন দেওয়ার শর্তও কিন্তু অনেক সহজ হয়। আর এই কারণেই আজকের দিনে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই এনডিবি। আজকের দিনে আমেরিকার সব থেকে বড় হাতিয়ার হলো ডলার। আবার অন্যদিকে বিশ্বের প্রায় 85% ট্রেড হয় ডলারের মাধ্যমে। ফলে বিশ্বের বেশিরভাগ দেশ তাদের রিজার্ভে ডলার মজুত রাখে। কিন্তু গত কয়েক বছরে দেখা গেছে, যখনই কোনো দেশ আমেরিকার বিপক্ষে চলে যায় বা আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করে, তখনই সেই দেশের উপরে আমেরিকা স্যাংশন চাপিয়ে দেয়। এর ফলে সেই দেশগুলো ডলার ব্যবহার করতে পারে না। এমনকি রিসেন্ট হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমেরিকা রাশিয়ার প্রায় $600 বিলিয়ন সিজ করে দিয়েছে। আর এই যে ডলারের ডমিনেন্স, এটাকে কমানোর জন্যই ব্রিক্স কান্ট্রিগুলো একটা নতুন কারেন্সির প্রস্তাব দিয়েছে, যাকে বলা হয় ব্রিক্স কারেন্সি। এই মুহূর্তে ব্রিক্স দেশগুলো ডলারের ব্যবহার কমিয়ে নিজেদের মধ্যে লোকাল কারেন্সিতে ট্রেড করছে। যেমন ধরুন, ভারত যখন রাশিয়া থেকে তেল কেনে, তখন ভারত ইন্ডিয়ান রুপি রাশিয়াকে দেয়। আবার রাশিয়া যখন ভারত থেকে কিছু কিনতে যায়, তখন তারা ভারতকে তাদের রুবেল দেয়। এইভাবে ব্রিক্স কান্ট্রিগুলো ডলার না কিনে নিজেদের কারেন্সির মধ্যে বাণিজ্য করছে। আর বলা হচ্ছে ভবিষ্যতে যদি ব্রিক্স কারেন্সি চলে আসে, তাহলে এই দেশগুলো ডলারের ব্যবহার অনেকটাই কমিয়ে দেবে। আর আপনাদেরকে অলরেডি বলেছি যে এই দেশগুলোর ইকোনমিক পাওয়ার, ন্যাচারাল রিসোর্সেস কতটা বেশি রয়েছে। তো ভবিষ্যতে যদি আমেরিকা বা পশ্চিমা বিশ্ব একে একে এই ব্রিক্স কান্ট্রিগুলোর উপর স্যাংশন চাপায়, তাহলেও এই ব্রিক্স কান্ট্রিগুলো নিজেদের মধ্যেই বাণিজ্য করতে পারবে, আর সেক্ষেত্রে তাদের ডলারের কোনো প্রয়োজনই হবে না। আশা করি বুঝতে পারছেন যে ঠিক কেন আজকের দিনে ব্রিক্স কারেন্সি বা ব্রিক্স সরাসরি আমেরিকা এবং তার ডলারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে ব্রিক্সের সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জেসও রয়েছে। ব্রিক্সের সবচেয়ে বড় প্রবলেম হলো এই দেশগুলোর রাজনৈতিক সিস্টেম একেবারেই আলাদা। কোথাও ডেমোক্রেসি রয়েছে, তো কোথাও কমিউনিজম, আবার কোথাও অটোক্রেসি। তাই প্রত্যেকটা সিদ্ধান্তে সবাই একমত হবে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ব্রিক্সের মধ্যে এখনও একটা হিউজ পরিমাণে পলিটিক্যাল ডিফারেন্সেস রয়েছে। যেমন ধরুন, ভারত এবং চীনের বর্ডার টেনশন রয়েছে। রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে রয়েছে। অন্যদিকে ইরান নিউক্লিয়ার বম বানাতে চায় এবং মাঝে মাঝে তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। ফলে ভবিষ্যতে ব্রিক্সকে দুর্বল করার জন্য আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এই ডিফারেন্সেসগুলোকে কাজে লাগাতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি পশ্চিমা বিশ্ব ব্রিক্সকে মাথা তুলে দাঁড়াতে দেবে, নাকি তারা ব্রিক্সের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। বলা হয় রাশিয়াকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। তার কারণ কি? কেন রাশিয়াকে পশ্চিমা বিশ্বরা ভয় পায়? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো কেমন লাগলো আজকে ভিডিও, কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।